নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাবো ভাটিন্ডা রেপ কেসের তৃতীয় তথা শেষ ভাগ, যে তাদের উস্কানির ফলে তার সঙ্গে গ্যাং রেপ হয়েছিল। সোনিয়ার কথা অনুযায়ী তার কারণ ছিল বদলা। তদন্ত যেমন যেমন এগোতে থাকে ততই একের পর এক পর্দা উন্মোচিত হয়, আর সামনে আসে পারস্পরিক দ্বন্দ্বের একটা খুব জটিল জাল। স্যার, ওই যে হংসরাজ আর রঞ্জিত দুজনেরই ফোন বন্ধ, আর দুজনের ঠিকানাও ভুয়ো। এবার তো এটা পরিষ্কার যে কেউ গল্প বানাচ্ছে, মিথ্যে ঘটনায় সাজানো একটা গল্প। আর এই গল্পর রচয়িতা সোনিয়া। সেলাম সাহেব। হংসরাজ আলুওয়ালিয়া আর রঞ্জিত সাধু দুজনকে খোঁজ। এরা তো ওই দুজন না যারা ওই মেয়েটাকে সরকারি হাসপাতালে ছেড়ে গিয়েছিল? হ্যাঁ, কিন্তু দুজনের কোনো ছবি নেই, আর নামটাও ভুয়ো হতে পারে। আরে কোনো চিন্তা নেই, খুঁজে বের করবো, বাস একটু টাইম দিয়ে দিন আমায়। আরে টাইমও তো নেই। কোনো ব্যাপার না, নিশ্চিন্ত থাকুন, আমি জান লড়ি দেবো। হংসরাজ আলুওয়ালিয়া আর রঞ্জিত সাধু দুজনেই এই খেলাটার পড়ে ব্যাস। স্যার, এর আগেও একবার গৌরব আর সোনিয়া মিলে যে চালাকির সাথে রেশমিকে খুন করার প্ল্যান করেছিল, ওটা দেখে তো মনে হচ্ছে এবারেও কোনো খেলা চলছে। যদিও সোনিয়া বলছে যে গৌরবের ওই ষড়যন্ত্র সামিল ছিল না। একজন ডাক্তার আর একজন নার্স, দুজনেরই মেডিকেল নলেজ ভালো, সেটাকেই ব্যবহার করেছিল। স্যার, হয়তো এবারেও তাই করেছে, কিন্তু প্রবলেম হলো সোনিয়ার মেডিকেল রিপোর্ট তো আর নকল নয়। যদি ওর সাথে যা ঘটেছে সেটা একটা নাটক হয়, তবে সেই নাটকের কাহিনী খুব বুঝে সুঝে লেখা হয়েছে। যদি এর প্লটটা আমরা বুঝতে চাই, তাহলে আমাদের একটু পিছনে ফিরে দেখতে হবে। 17ই জানুয়ারি দুপুরবেলা আমি বাতিন্ডা থেকে রওনা দিই। চণ্ডীগড়ে জব ইন্টারভিউ ছিল একটা প্রাইভেট হসপিটালে। স্যার, সোনিয়া বলেছিল সেদিনও চণ্ডীগড়ে একটা হসপিটালে ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল। সোনিয়া আমাদেরই এমপ্লয়ি। খুব খারাপ লাগলো ওর সাথে যা হয়েছে শুনে। সোনিয়া বলছিল যে ওদিন ওর চণ্ডীগড়ে যাবার কথা ছিল কোনো ইন্টারভিউর ব্যাপারে। 17 থেকে 20 জানুয়ারি ছুটিতে ছিল সেটা আমি জানি, এবার ইন্টারভিউর জন্য যাচ্ছিল না অন্য কারণে সেটা জানি না। আর অন্য কোথাও ইন্টারভিউ দিতে গেলে সেটা তো আর বলে যাবে না। আপনারা আমার সব সত্যি কথাগুলোকেও সন্দেহ করছেন? না, আপনার কথাগুলো যে সত্যি সেটা প্রমাণ করার চেষ্টা করছি। আসলে কি, পুরো সত্যিটাকে আনার জন্য ছোট ছোট সত্যিগুলোকে একসঙ্গে জোড়ার চেষ্টা করছি। এটাই তো আমাদের কাজ, তদন্ত করা আর সত্যিটাকে বের করা। অ্যান্ড উই আর পলিক্লিনিক, সেক্টর 45, চণ্ডীগড়। থ্যাংক ইউ। মা, এই পুলিশরা তোকে সন্দেহ করছে কেন? জানি না বাবা, ওই রেশমি আর ওর ফ্যামিলি বোধহয় এনাদেরও উস্কেছে। জানি না ও কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাইছে। আমি তো কিছু বুঝতে পারছি না সাবিত্রী। ঠিক আছে, বিয়ে করেছিস, পোষায়নি তো পোষায়নি। একজন আরেকজনের মুখ দেখতে চাস না তো ঠিক আছে, একজন আরেকজনকে ঘৃণা করতিস, সম্পর্ক ভেঙে দিতিস, মিটে যেত ব্যাপারটা। কিন্তু কারোর সঙ্গে এইরকম শত্রুতা একেবারে শেষ করে দিবি? আরে ভগবানকেও ভয় পায় না এরা। যুগটাই পাল্টে গেছে সাবিত্রী, এখন কে আর ভগবানকে ভয় পায়? নতুন যুগের নিয়ম তো এটাই যে ঘৃণাকে মেরো না, বরং যাকে ঘৃণা করো তাকেই মেরে ফেলো। ঘৃণাকে শেষ না করে যাকে ঘৃণা করো তাকেই শেষ করে ফেলো। ঘৃণাকে আমরা সেই সীমা পর্যন্ত কেন নিয়ে যাই যাতে যাকে ঘৃণা করি তাকেই শেষ করে ফেলার চেষ্টা করতে থাকি? আমরা এমন ভাবে কেন ভাবতে পারি না যে যাকে আমরা ঘৃণা করি তার থেকে যেন এতটা দূরে চলে যাই যাতে আমিও শান্তিতে থাকতে পারি আর সেও? যে রাস্তা অন্যকে ধ্বংসের পথে নিয়ে যায়, আমরা নিজেদেরকে এটাও জেনে সেই রাস্তায় কেন নিয়ে যাই যে তাতে আমাদেরও ক্ষতি হতে পারে? কেন সেটা ভুলে গিয়ে আমরা আমাদের জীবন নতুন করে শুরু করি না? আমরা নিজেদের নেচারের সব থেকে সেন্সিটিভ প্রাণী বলে মনে করি, কিন্তু এই ধরনের ঘটনায় আমরা কেন এরকম ইনসেনসিটিভ হয়ে যাই? কেন আমরা এইসব বিষয়গুলোকে এটা বলে এড়িয়ে যাই যে এগুলো সব গল্প কথা, এতে আমাদের জীবন চলে না?
আগে হ্যাঁ 17ই জানুয়ারি সোনিয়া সিং এর ইন্টারভিউ ছিল। ডিরেক্টরদের সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। এ তো দেখছি সোনিয়ার সব কথাই সত্যি। হতে পারে এটাও প্ল্যানেরই অংশ। একা এত বড় প্ল্যান শক্ত আছে। গৌরব তো জেলে, নাকি ও রয়েছে? সোনিয়া বলেছিল যে গৌরবের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল যখন ও জানতে পারে গৌরব বিবাহিত। স্যার দোসরা জানুয়ারি সোনিয়া এসেছিল দেখা করতে। ঘটনার 2 সপ্তাহ আগে। রেশমি আর ওর পরিবার আমাকে মিথ্যে ভাসিয়েছিল। আমি ওনাদের জন্য জেলে গিয়েছিলাম, আর আমি যখন জামিনে ছাড়া পাই একবার গৌরবের সঙ্গে দেখা করি, সেটাও মনুষ্যত্বের খাতিরে বা সহমর্মিতাই ধরে নিন। মনুষ্যত্বের খাতিরে? তাও ওই ভয়ঙ্কর ঘটনার মাত্র 2 সপ্তাহ আগে? কি এমন ব্যাপার? কিসের এমন সহমর্মিতা ছিল? আপনারা আমাকেই কেন সন্দেহ করছেন? কেন বারবার আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছেন? বলাৎকার আমার হয়েছে, নিপীড়িত আমি, আর আপনারা আমাকেই সন্দেহ করছেন। এবার বুঝতে পারছি যে কেন পুলিশের কাছে মহিলারা সাহায্য চাইতে যায় না, কেন পুলিশরা থাকা সত্ত্বেও নিজেকে সুরক্ষিত মনে করে না। কারণ যদি কখনো কোনো মহিলার সাথে দুর্ঘটনা ঘটেও যায় না, তাহলে পুলিশরা তাকেই অভিযুক্ত মনে করবে। পড়েছি আমি নিউজ পেপারে যে কতটা ইনসেনসিটিভলি আপনারা রেপ ভিকটিমের সাথে ব্যবহার করেন। দেখুন মিস সোনিয়া, আপনাকে সন্দেহ করছি না, আপনাকে দোষী সাব্যস্ত করারও চেষ্টা করছি না। আমরা ছোট্ট ছোট্ট সত্যিগুলোকে জুড়ে একটা ছবি তৈরি করতে চাইছি। এটাই তো আমাদের ডিউটি। যে 2জন মহিলার নামে আপনি অভিযোগ করেছেন তারা সেই সময় ওখানে ছিল না, তার প্রমাণ আমাদের হাতে আছে। আর যে 2জন পুরুষ আপনার উপর অত্যাচার করেছে তাদের কেমন দেখতে আপনি বলতে পারছেন না। এবার আপনি বলুন এর থেকে সত্যিটা কি করে পাবো? আমাদের কাজ হলো তাদের খুঁজে বার করা যারা আপনাকে রেপ করেছে। যদি আপনি ওই মহিলাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না খুঁজে পান, তাতে আমি কি করতে পারি? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দেখেছি ওদের, কিন্তু আপনাদের আমার কথায় বিশ্বাস নেই। তাহলে কি আপনারা এটা খুঁজছেন যে আমার সাথে আদৌ অন্যায় হয়েছে কিনা? আপনি ভাবলেন কি করে যে কোনো মহিলা নিজের বিরুদ্ধে এসব জঘন্য কাজের মিথ্যে কথা বলবে? হ্যাঁ সমীর বল। স্যার ভাতিন্ডার চণ্ডীগড়, লুধিয়ানা, জলন্ধর আর ফিরোজপুর সব জায়গায় খোঁজ নিয়ে ফেলেছি আমি। কাজের কথা বল, ওই দুটোর কোনো খবর পেলি? স্যার ফটো তো নেই, কিন্তু নাম থেকে জানা গেছে যে হংসরাজ আর রঞ্জিত নামে 2জন লোক আছে। আরে দাগি আসামি স্যার, চড়স আর গাছের ধান্দা করে। এই কুলারগাঁও আর ফিরোজপুরেই থাকে 2জন। খবর নেই ওই দুটো কোথায় আছে এখন। স্যার, ওই হংসরাজ আর ওই রঞ্জিত দুজনেই দাগি আসামি। 2জনের রেকর্ড বার করো। এই কেসে এবার পুলিশের হাতে প্রথম ব্রেক থ্রু আসলো। সোনিয়া সিংকে যে 2জন লোক সাহায্য করেছিল তারা হঠাৎই গায়েব হয়ে যায় যখন পুলিশ তাদের খুঁজতে বেরোয়। জানা যায় যে তারা দুজনেই হিস্ট্রি শিটার্স। এবার ছবিটা পরিষ্কার হয়ে আসছিল।
আর ষড়যন্ত্রের ধীরে ধীরে জট খুলছিল। স্যার ওই দুজনই। ডিসেম্বর 2012 দুজনেই রেহাই পায় অবহর জেল থেকে। দুজনেই দুজনকে ভালো করেই চেনে। এটা কাকতালীয় ব্যাপার নয় যে দুজনেই ওখানে ছিল যেখানে সোনিয়াকে পাওয়া যায়। আর এটাও কাকতালীয় নয় যে এরাই দুজন সোনিয়াকে হাসপাতালে নিয়ে যায়। শোনো, হংসরাজ, রঞ্জিত আর সোনিয়া, এদের তিনজনের কল রেকর্ডস চেক করো স্যার আর খোঁজ নাও 20 জানুয়ারির আগে এরা কতবার কথা বলেছে। এবার সোনিয়াকে কিচ্ছু জিজ্ঞেস করবো না, আগে পুরো ব্যাপারটাকে গুছিয়ে নিই, তারপর সোনিয়ার মুখোমুখি হওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে স্যার। হংসরাজ আর সোনিয়ার মধ্যে 31 ডিসেম্বর কথা হয়েছিল। 31 ডিসেম্বর জেল থেকে বেরোনোর দুদিন পরে? সেই জেল মানে গৌরব যেখানে আছে? স্যার জেলেই বোধহয় প্ল্যানটা করেছিল, কেননা 7 জানুয়ারি হংসরাজ, সোনিয়া আর রঞ্জিত তিনজনেরই টাওয়ার লোকেশন একই ছিল। তখনই প্ল্যানটা কিভাবে সাজানো হবে ঠিক হয়েছিল, আর দিনটা 17 তারিখে ঠিক হয়। রাইট স্যার, কারণ 14 থেকে 19 জানুয়ারি পর্যন্ত রেশমির চণ্ডীগড়েই থাকার কথা ছিল ট্রিটমেন্টের জন্য, কিন্তু 16 তারিখে ডিসচার্জ পায়। আর এই ব্যাপারটা ওরা জানতো না। ছবিটা এবার পরিষ্কার হচ্ছে। সেল নাম্বার 28 এর কয়েদি ছিল গৌরব সিং, হংসরাজ আর রঞ্জিত সাধু। আমি জেলে থেকে কি করে জানবো যে বাইরে কি হচ্ছে? সোনিয়ার সঙ্গে এত খারাপ হয়েছে সে খবরটাও আমি এখানে বসেই পেয়েছি। সোনিয়াকে যারা সাহায্য করেছিল, রাস্তায় ওই অবস্থায় পেয়েছিল, তারা হচ্ছে হংসরাজ আর রঞ্জিত সাধু। তোমার সাথে এই জেলে ছিল। তাতে কি? এর থেকে কি প্রমাণিত হয়? এই কথাটা সত্যি যে ওরা আমার সেলেই ছিল, কিন্তু 29 ডিসেম্বর ওরা ছাড়া পেয়ে যায়, আর তারপর থেকে ওদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। স্যার আপনি খামোখা আমাকে এই ষড়যন্ত্রে জড়াচ্ছেন। সোনিয়া তো এসেছিল দেখা করতে 2 জানুয়ারি। হ্যাঁ এসেছিল স্যার, কিন্তু ওর সঙ্গে হওয়া দুর্ঘটনার সঙ্গে এর কি সম্পর্ক স্যার? আপনার কি মেয়েটার জন্য একটু আফসোস হচ্ছে না, যার উপরে এত বড় অত্যাচার হয়েছে? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ সমীর বল। আরে স্যার 16 আনা পাক্কা খবর আছে। হংসরাজ আর রঞ্জিত এই কুলার গাঁওতেই আছে এই সময়। ঠিক আছে, নজর রাখ ওদের মুভমেন্টের ওপর। আমার স্ত্রী রেশমির জন্য আজকে আমি জেলে পৌঁছে মরছি স্যার। আমার কেরিয়ারের সঙ্গে, আমার লাইফের সঙ্গে যা দুর্গতি হওয়া তা তো হয়ে গেছে। আমার মধ্যে আর এতটুকু ইচ্ছা নেই যে আমি আমার স্ত্রীর চেহারা জীবনে দ্বিতীয়বার দেখব। ওর সঙ্গে বাইরের কার সঙ্গে কি হচ্ছে তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি শুধু এই জেলের জীবন থেকে মুক্তি চাইছি। এবার তোতা পাখির মতো পুরো ঘটনাটা ওরা দুজন বলবে। সত্যি আর বেশি দূরে নয়। রঞ্জিত, এই ধর ওটাকে, পালে দিলে মানে ধর। চল ধর। রঞ্জিত দাঁড়া। বল সালা, পুরো গল্পটা এবার বল। স্যার
স্যার আমরা দুজনেই ওখানে উপস্থিত ছিলাম যখন সোনিয়াকে ওখানে ফেলা হয়েছিল। এই যুধিষ্ঠিরের বাচ্চা, সত্যি করে বল সোনিয়াকে কে ওখানে ফেলে গিয়েছিল? তুমি যাও আর হংসরাজকে পাঠাও, আমি এখানে কিছুক্ষণ পরে থাকবো। যাও যাও যাও। যদি আমি খুব ভুল না করি তাহলে এই প্ল্যানিংটা জেলের 4 দেয়ালের মধ্যেই হয়েছিল, গৌরবের সঙ্গে। ভাই বহুত বামাল হয়েছে দিল্লিতে, মানুষজন রাস্তায় নেমে পড়েছে। আগুন লেগে যাবে আগুন, তুই দেখে নিস এই লোকগুলোর ফাঁসি হবে ফাঁসি। জানুয়ারির থেকেও খারাপ কাজ করেছে, ছেলেটা মেয়েটাকে রাস্তায় ফেলে দিয়েছে মরবার জন্য। আর ঘটনাটা এমন ঘটেছে যে সবার হাতে ঘা লেগেছে। আরে গ্যাং রেপের কেস যে রে। গৌরব রাত্রিরে আমাদের সঙ্গে কথা বলেছে। 29 তারিখে তোমরা দুজন ছাড়া পাচ্ছ। বাইরে গিয়ে সোনিয়ার সঙ্গে কথা বলে প্ল্যান সেট করে নাও। আরে কোনো মেয়ে এরকম অচেনা লোকের সঙ্গে কথা বলবে? ওকে বলো যে আমি বলেছি, রাজি হয়ে যাবে। আর বলো যে 2 তারিখ এসে যেন আমার সঙ্গে দেখা করে। হ্যালো, আমার নাম হংসরাজ। হ্যাঁ তো আমার সাথে কি দরকার? গৌরব বলেছে আপনার সঙ্গে কথা বলতে, আর তাড়াতাড়ি। কি গৌরব বলেছে এসব করতে? ঠিক তাই, আমরা 3 জন ওই জেলের একই সেলে থাকতাম। আর আর ও আপনাকে 2 তারিখে দেখা করতে বলেছে। রাজি থাকলে 7 তারিখে দেখা করছি, এর মধ্যে কোনো ফোন কল নয়। এই সময় এই জায়গাতে, 7ই জানুয়ারি। আর 2 তারিখে ও গৌরবের সঙ্গে দেখা করে, আর 17ই জানুয়ারি তোমরা প্ল্যান মাফিক গেলে। ওই মেয়েটা নিজের ইচ্ছে তোমাদের সাথে ওইসব করলো? কেননা মেডিকেল রিপোর্ট বলছে ওর সাথে ভায়োলেন্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছে, যেটার উপর এই কেসটা দাঁড়িয়ে আছে। রঞ্জিত, সবার আগে রাস্তায় তুমি আমাকে ছাড়বে। হংসরাজ, তুমি ট্যাক্সি নিয়ে আসবে। মনে রাখবে, ভতিন্ডা বা চণ্ডীগড় থেকেই ট্যাক্সি ধরবে। ট্যাক্সি ড্রাইভার অপরিচিত হওয়া চাই, কোনো না কোনো অপরিচিতকে ওখানে থাকতেই হবে। তুমি ট্যাক্সিকে ফলো করবে। আর হংসরাজ, সবার আগে তুমি আমায় দেখতে পাবে, তুমি আমায় সাহায্য করতে আসবে, তারপর তুমি আসবে। আর মনে থাকে যেন ট্যাক্সি আর তোমার গাড়ির মধ্যে যেন এতটা দূরত্ব থাকে যেন ট্যাক্সি ড্রাইভার সন্দেহ না করে যে তোমরা দুজন একে অপরকে আগে থেকে চেনো। বুঝেছো?
কি ভয়ঙ্কর মেয়েটি। কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। মিস সোনিয়া, আপনাকে একটু পুলিশ স্টেশনে যেতে হবে। আপনি সুস্থ হয়ে গেছেন, কিছু ফর্মালিটিস বাকি রয়ে গেছে। পুলিশ স্টেশন কেন? এফআইআরটা ঠিক করে লেখাতে হবে। চিন্তা করবেন না, এবার আপনাকে কোনো প্রশ্নই করব না, আই প্রমিস। মিস সোনিয়া, এই দুজনই সেই ভালো মানুষ যারা আপনাকে সাহায্য করেছিল, আপনাকে হাসপাতালে পৌঁছেছিল। অনেক পরিশ্রম করতে হয়েছে এদেরকে খুঁজতে। দেখুন না মিস সোনিয়া, কি আশ্চর্যের ব্যাপার, আপনাকে সাহায্য করা এই মহান ব্যক্তি দুজন আসলে ক্রিমিনাল, দাগী অপরাধী, চরস গাঁজা বিক্রি করে। আর তাছাড়া আপনার প্রেমিকের সাথে একই সেলে থাকতো, আর দুজন অপরিচিত নয়, একে অপরকে ভালোভাবেই চেনে। এবার আপনিই বলুন মিস সোনিয়া, এটা কি কাকতালীয় যে দুজন অপরিচিতের মতো আপনাকে সাহায্য করতে এগিয়ে এলো? আচ্ছা ইন্সপেক্টর, ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে এমনই, শুনে আপনার খারাপ লাগবে। যেহেতু আপনি বাবা, আপনার মেয়ে আপনার কাছে আমার কাছে অনেক মিথ্যে বলেছে। এই যে গ্যাংরেপের গল্পটা, এটা রেশমি আর তার মাকে ফাঁসানোর জন্য আপনার মেয়ে তৈরি করেছে। কোনো গ্যাংরেপ হয়নি, এটা হয়েছে আপনার মেয়ের ইচ্ছাতেই। এই যে দুজন মহান ব্যক্তি রয়েছেন না, এরা দুজন তোমার পুরো প্ল্যানটা আমার কাছে খুলে বলে দিয়েছে। একটা ষড়যন্ত্র যার প্ল্যানিং গৌরব করেছিল আর পরিণাম তুমি দিয়েছিলে। আমাদের কাছে এর পুরো প্রমাণ আছে যে তোমার সাথে যেটা ঘটেছে সেটা আদৌ কোনো ক্রাইম নয়, একটা প্ল্যান করা ষড়যন্ত্র। হংসরাজ আর রঞ্জিত আমাকে সমস্ত প্ল্যান বুঝিয়ে দিয়েছে। প্ল্যান একদম পারফেক্ট আছে, বসো। রেশমি আর ওর বাড়ির লোকজন এমন ফাঁসবে, জেলের বাইরে কখনো বেরোবেই না। আমি বলেছিলাম না তোমাকে, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। রেশমি আমাকে জেলে ঢুকিয়েছে, আমি ওকে জেলে ঢুকিয়েই ছাড়বো। কিন্তু আমার খুব ভয় লাগছে গৌরব, যেটা তুমি ভাবছো যদি সেটা না হয় তখন। আরে হবে, হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? আমাদেরকে সবকিছু প্ল্যান মাফিক করতে হবে। ও প্রতি মাসে চেক আপের জন্য চণ্ডীগড় আসে, তুমি নার্স। তোমার পক্ষে এটা জানা অসম্ভব নয় যে ও জানুয়ারি মাসে কবে আসছে। তোমার সঙ্গে যখন দুর্ঘটনাটা ঘটবে তখন রেশমি আর তার মা চণ্ডীগড়েই থাকবে। ব্যাস, হয়ে গেল আমাদের কাজ। তারপর ভগবান ওদেরকে জেলে ঢোকা থেকে আটকাতে পারবে না। আরে আগুন লেগে যাবে পাঞ্জাবে, লোকজন রাস্তায় নেমে পড়বে। যখন তুমি এটা বলবে যে তোমার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য দায়ী রেশমি আর তার মা সাবিত্রী, ওদেরকে জেলে যেতেই হবে। শোনো, আমি সব চিন্তা করে নিয়েছি। আমরা আমাদের প্ল্যানকে 17 তারিখ পরিণাম দেব। 17 তারিখ আমার চণ্ডীগড়ে জব ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। আর ওই রেশমি 14 তারিখে চণ্ডীগড় আসছে। 20 তারিখ পর্যন্ত ওখানেই থাকবে ট্রিটমেন্টের জন্য। আর ওর মা ওর সাথেই থাকে। তোমাকে কোত্থেকে তুলবো? 31 সেক্টরের পাশের রোডে। ঠিক আছে, ওখানেই দেখা হবে। হ্যাঁ। পারফেক্ট প্ল্যানিং, কিন্তু একটা জায়গায় ভুল হয়ে গেল। 16 তারিখে রেশমি হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে যায়, তারপর সেই দেহে নিজের গ্রামে চলে যায়। তোমার এই সাজানো ঘটনাটা ঘটানোর আগেই এই সময়ই রেশমির দিদিমার মৃত্যু হয়। যখন তুমি এখানে গ্যাংরেপের ঘটনাটা সাজাচ্ছিলে তখন সাবিত্রী দেবী নিজের মায়ের অন্তিম সংস্কারের জন্য গ্রামের বাড়িতে চলে যায়। এক্সেলেন্ট।
ঘৃণার বশে তুমি কতটা নিচে নেমে গেছো ভেবে দেখেছো একবার? আর তাও তার জন্যে যে তার নিজের বউ বাচ্চাকে শেষ করতে চায়। আমি এই ফাইলটাকে হেড অফিসে পাঠিয়ে দিচ্ছি, আর তারপরেই আমি ওই গ্যাং রেপের এফআইআরটাকে ক্লোজ করার ব্যবস্থা করছি। স্যার, এই কেসের দায়ের হওয়া অরিজিনাল এফআইআর খারিজ করে দেওয়া হয়েছে আর নতুন চার্জশিট এখনো পেশ হওয়া বাকি আছে। এই কেসটা সত্যিটা যখন সামনে আসে মানুষ হতবাক হয়ে যায়। এটা অবিশ্বাস্য ছিল, খুবই শকিং আর ভয়ঙ্কর ছিল। বদলা নেওয়ার জন্য শুধু ঘৃণার কারণে কেউ এত দূর পর্যন্ত যেতে পারে? কেউ এ ধরনের ষড়যন্ত্র করতে পারে? একজন শিক্ষিত অপরাধী মানুষের আবেগের সুযোগ নেওয়ার চেষ্টা করে, যাতে সে নিজের অপরাধ লুকোতে পারে, আবার তার বদলাও পূরণ করতে পারে। জনতার বেড়ে চলা রাগ, মহিলাদের উপর ঘটা অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ, এই সব কিছু দেখে তাদের মনে হয়েছিল যে সবাই তাদের বিশ্বাস করবে, তাদের কথা মেনে নেবে, আর তারা নিজেরা পীড়িত সেজে নিজেদের ঘৃণার জ্বালা মিটিয়ে নেবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.